আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা পরিপাক ও শোষণ এই অধ্যায়ের কিছু টপিক নিয়ে আলোচনা করব। তো যেহেতু চ্যাপ্টারটা হচ্ছে পরিপাক ও শোষণ, তো আমরা পরিপাক বিষয়টি কি প্রথমে হচ্ছে এটা জানব। পরিপাক হচ্ছে তোমার জটিল খাদ্যবস্তু ভেঙে যখন তোমার সরল বস্তুতে পরিণত হবে, দেহের গ্রহণ উপযোগী, শ্বসন উপযোগী, শোষণ উপযোগী খাদ্যবস্তুতে পরিণত হবে, তখন আমরা তাকে কি বলবো? পরিপাক বলবো। তো পরিপাকের ক্ষেত্রে কতগুলো হচ্ছে বিষয় জড়িত। তোমার হচ্ছে পৌষ্টিক নালী এবং পৌষ্টিক গ্রন্থি, এই দুটার সমন্বয় হচ্ছে পরিপাকটা নিয়ন্ত্রণ হয়ে থাকে। তো বিষয়গুলো হচ্ছে প্রথমত হচ্ছে আমরা পৌষ্টিক হচ্ছে নালী দেখব। পৌষ্টিক নালী দেখো ভাইয়া, প্রথম হচ্ছে একটা চিত্র দেখছি, এখানে চিত্রতে খেয়াল করে দেখবা যে পৌষ্টিক নালীগুলো কি কি। প্রথমত হচ্ছে আমাদের গলবিল আছে। যখন আমরা মুখছিদ্র দিয়ে হচ্ছে কি খাবারটা গ্রহণ করবো, সেটা হতে পারে আমিষ জাতীয়, শর্করা বা স্নেহ জাতীয় খাবার হতে পারে। তো গ্রহণ করলে হচ্ছে সেটা গলবিল দিয়ে কোথায় আসবে? তোমার অন্ননালী দিয়ে পাকস্থলীতে আসতেছে, ঠিক আছে। তারপরে হচ্ছে তোমার ডিওডেনাম দিয়ে, তারপরে সে কোথায় যাচ্ছে? ডিওডেনাম দিয়ে সে যাচ্ছে তোমার হচ্ছে ক্ষুদ্রান্ত্র যাচ্ছে, ঠিক আছে। তারপরে হচ্ছে বৃহদান্ত্র যাচ্ছে, সেখানে শোষণ হচ্ছে খাবারের। তারপরে হচ্ছে তোমার মলাশয় হিসেবে জমা হচ্ছে, তার পাইপথ দিয়ে বের হয়ে যাচ্ছে। প্রসেসটা হচ্ছে পরিপাকের, প্রসেসটা হচ্ছে এমন। এখন পরিপাকের ক্ষেত্রে তোমার হচ্ছে কিছু পৌষ্টিক নালী এবং হচ্ছে পৌষ্টিক গ্রন্থি থাকবে। তো পৌষ্টিক গ্রন্থিগুলো কি করবে? বিভিন্ন হচ্ছে জুস ক্ষরণ করবে, যেমন হচ্ছে পাকস্থলীতে গ্যাস্ট্রিক হচ্ছে জুস ক্ষরণ হয়, ঠিক আছে। অগ্নাশয় থেকে আন্ত্রিক হচ্ছে রস ক্ষরণ হয়, এগুলো হয়। তো সেক্ষেত্রে হচ্ছে পৌষ্টিক নালীগুলো কি কি আমরা এগুলো খেয়াল করি। যেমন হচ্ছে তোমার পৌষ্টিক নালীগুলোর মধ্যে আছে তোমার মুখছিদ্র, মুখগহ্বর, ঠিক আছে। তারপরে হচ্ছে তোমার দেখো মুখছিদ্র হচ্ছে, মুখগহ্বর হচ্ছে, তারপর হচ্ছে গলবিল, তারপর অন্ননালী, পাকস্থলী, তারপর হচ্ছে অন্ত্র। অন্ত্র বলতে হচ্ছে আমরা কি বুঝি? ক্ষুদ্রান্ত্র এবং বৃহদান্ত্রকে বুঝি, ঠিক আছে। এবং তারপর হচ্ছে কি হয়? তারপর হচ্ছে পৌষ্টিক গ্রন্থি। পৌষ্টিক গ্রন্থিগুলো কি কি হতে পারে? পৌষ্টিক গ্রন্থি হচ্ছে পৌষ্টিক গ্রন্থি। পৌষ্টিক গ্রন্থিগুলোর মধ্যে হচ্ছে লালা গ্রন্থি, যা কি করে? লালারস ক্ষরণ করে, লালা গ্রন্থি। তারপর হচ্ছে তোমার হচ্ছে যকৃৎ, তারপর হচ্ছে তোমার হচ্ছে অগ্নাশয়, তারপর হচ্ছে তোমার গ্যাস্ট্রিক গ্রন্থি, গ্যাস্ট্রিক গ্রন্থি, ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে তোমার আরেকটা কি? আন্ত্রিক গ্রন্থি। তো গ্রন্থিগুলোর কাজ হচ্ছে যেটা বললাম আর কি, যেটা হচ্ছে তোমার রাসায়নিক হচ্ছে দেখিয়েছে বিক্রিয়াতে হচ্ছে হেল্প করতেছে, অর্থাৎ হচ্ছে সেগুলোকে বিভিন্ন রস খরিত হচ্ছে, এগুলো হচ্ছে তার কাজ। তো অধ্যায়টা যেহেতু হচ্ছে পরিপাক এবং শোষণ, আমরা পরিপাক এবং শোষণের মধ্যে পার্থক্যটা আগে বুঝতে হবে। পরিপাক তো আমি বললামই যে হচ্ছে জটিল বস্তু তোমার হচ্ছে ভেঙে সরল বস্তুতে পরিণত হচ্ছে, দেহে গ্রহণ উপযোগী ও শোষণ উপযোগী হলে তাকে বলবো পরিপাক। আর শোষণটা কি? পরিপাকের পর যে আমরা যে খাদ্য রসটা পাবো, বা খাদ্য সারটা পাবো, ওইটা কি হবে? বা রক্ত এবং হচ্ছে কি লসিকার মাধ্যমে আবার হচ্ছে কি হবে? মানে প্রবেশ করবে, এটা হচ্ছে শোষণ। এখন পরিপাক হচ্ছে আসলে কোথায় কোথায় হচ্ছে সেটা বললাম যে হচ্ছে তোমার পরিপাক হচ্ছে পাকস্থলী, মুখগহ্বর, এগুলোর মধ্যে হচ্ছে মূলত পরিপাকটা হচ্ছে। কিন্তু তুমি দেখো শোষণটা হচ্ছে মূলত কোথায় হয়? শোষণটা হয় তোমার হচ্ছে ক্ষুদ্রান্ত্রের মধ্যে জেজুনাম এবং ইলিয়াম হচ্ছে তোমার শোষণটা হয়। তো পরিপাকের ক্ষেত্রে তোমার এনজাইমের প্রয়োজন আছে কেন? পরিপাকের ক্ষেত্রে হচ্ছে এনজাইমের প্রয়োজন আছে, যেহেতু হচ্ছে পরিপাক হচ্ছে দুই ধরনের, একটা যান্ত্রিক পরিপাক আর একটা রাসায়নিক পরিপাক। তো রাসায়নিক পরিপাকের ক্ষেত্রে আমার এনজাইমের দরকার, কিন্তু শোষণের ক্ষেত্রে তোমার হচ্ছে এনজাইমের কোনো প্রয়োজন হচ্ছে না। তো আমরা পরিপাক এবং শোষণ বিষয়টা হচ্ছে ক্লিয়ার কিনা, যে আসলে পার্থক্যটা কি। আচ্ছা, তারপর হচ্ছে আমরা এখন মুখগহ্বরে আসলে খাদ্যের পরিপাকটা, আচ্ছা এর আগে হচ্ছে
তিনটা বিষয় আলোচনা করি। আমরা হচ্ছে যে কি শর্করা জাতীয় খাবার খাই, আমরা হচ্ছে আমিষ জাতীয় খাবার খাই, আমরা হচ্ছে কি আবার লিপিড জাতীয় খাবার খাই। এখন এগুলো পরিপাকের জন্য হচ্ছে কতগুলো এনজাইমের প্রয়োজন আছে রাসায়নিক পরিপাকের জন্য। যেমন হচ্ছে শর্করা পরিপাকের জন্য হচ্ছে তোমার হচ্ছে অ্যামাইলোলাইটিক হচ্ছে এনজাইমের প্রয়োজন আছে। অ্যামাইলোলাইটিক এনজাইমগুলো কি সেগুলো আমরা দেখি। আচ্ছা দেখো, অ্যামাইলোলাইটিক এনজাইম যেগুলো কি করে শর্করা পরিপাকে হেল্প করে, ঠিক আছে? তো সেগুলো হচ্ছে তোমার টায়ালিন, তারপর হচ্ছে তোমার মল্টেস, অ্যামাইলেস, এগুলো কি করতেছে রাসায়নিক পরিপাকে হচ্ছে তোমার কি কাজ করতেছে। তারপর হচ্ছে তোমার প্রোটিন জাতীয় খাদ্য পরিপাকে যে সকল এনজাইম কাজ করে তাকে বলে প্রোটিওলাইটিক এনজাইম। প্রোটিওলাইটিক এনজাইম, প্রোটিওলাইটিক এনজাইম। প্রোটিওলাইটিক এনজাইম কোনগুলা? প্রোটিওলাইটিক এনজাইম হচ্ছে তোমার ট্রিপসিন, হ্যাঁ, কাইমোট্রিপসিন, কাইমোট্রিপসিন, পেপসিন, ঠিক আছে? এগুলো হচ্ছে তোমার হচ্ছে প্রোটিন জাতীয় তোমার খাদ্য পরিপাকে কি করতেছে হেল্প করতেছে। তারপর হচ্ছে তোমার লিপিড জাতীয় খাদ্য পরিপাকে কোনগুলো হেল্প করে? লিপিড জাতীয় খাদ্য পরিপাককারী এনজাইম কি বলা হয়? লাইপোলাইটিক এনজাইম। লাইপোলাইটিক এনজাইম, লাইপোলাইটিক এনজাইম কোনগুলো? যেমন হচ্ছে লাইফেস, হ্যাঁ, তারপর হচ্ছে ফসফোলাইপেস, তাহলে হচ্ছে আমরা শিখে ফেললাম যে আসলে কোন কোন এনজাইম হচ্ছে আমিষ পরিপাকে অংশগ্রহণ করতেছে, কোনগুলো হচ্ছে শর্করা পরিপাকে অংশগ্রহণ করতেছে, কোনগুলো হচ্ছে তোমার লাইপোলাইটিক এনজাইমে মানে লাইপোলাইটিক হচ্ছে এনজাইম যেগুলো লিপিডে পরিপাকে হেল্প করতেছে, ঠিক আছে? তা আমরা হচ্ছে এনজাইম সম্পর্কে হচ্ছে কি ক্লিয়ার ধারণা শেষ, ঠিক আছে? তো সবগুলো এনজাইমে বেশিরভাগ দেখবা যে সবগুলো এনজাইমের শেষে কিন্তু বরিয়াজ আছে, এজ আছে, না হলে হচ্ছে এসটা হচ্ছে বেশি দেখো, বা না হলে সিন আছে, হ্যাঁ, এগুলো একটু খেয়াল করতে হবে। এনজাইমের শেষে বেশিরভাগ হচ্ছে এমনটা হয়। যেমন হচ্ছে মল্টোজ হচ্ছে তোমার হচ্ছে সাবস্টিটিউট, কিন্তু মল্টোজের হচ্ছে কি এনজাইমটা হচ্ছে মল্টেজ, হ্যাঁ, এভাবে করে বিষয়গুলো। আচ্ছা, তারপর হচ্ছে এখন আমরা মুখগহ্বর হচ্ছে খাদ্যের পরিপাক দেখব। আচ্ছা, মুখগহ্বরের খাদ্যের পরিপাকটা কিভাবে হচ্ছে? মুখগহ্বরের খাদ্যের পরিপাক হচ্ছে দুইভাবে হচ্ছে, একটা হচ্ছে যান্ত্রিক পরিপাক আর একটা হচ্ছে রাসায়নিক পরিপাক। আচ্ছা, তো হচ্ছে আমরা প্রথমত যান্ত্রিক পরিপাকটা দেখি। যান্ত্রিক পরিপাক, আমাদের মুখগহ্বর কি আছে? আমাদের মুখগহ্বরে আছে, তুমি যদি দেখো আমাদের দাঁত আছে, ঠিক আছে, তারপর হচ্ছে জিহ্বা আছে, হ্যাঁ, তারপর এগুলো, এবং হচ্ছে কি তোমার হচ্ছে লালা গ্রন্থি আছে। তো আমরা কি খাবার খাই, হ্যাঁ, দাঁতের কাজ কি করা? দাঁতের কাজ হচ্ছে খাবারগুলোকে কেটে, হ্যাঁ, ছোট ছোট হচ্ছে টুকরায় পরিণত করা। এবং জিহ্বার কাজ কি? জিহ্বার কাজ হচ্ছে লালা গ্রন্থিকে যে লালারস করিত, ওই লালারসকে হচ্ছে খাবারের সাথে মিশ্রিত করা হচ্ছে এর প্রধান কাজ, নাকি? আচ্ছা, এখন আমরা দাঁত সম্পর্কে জানবো একটু। মানুষের হচ্ছে দাঁত হচ্ছে তোমার চার ধরনের থাকে, যেমন হচ্ছে ইনসিসর, হ্যাঁ, ক্যানাইন, প্রিমোলার, মোলার, হ্যাঁ। তো হচ্ছে এক্ষেত্রে মানুষের দাঁতকে বলা হচ্ছে, আচ্ছা, দাঁতের ক্ষেত্রে কি আছে? ইনসিসর আছে, হ্যাঁ, তারপর হচ্ছে যে কি ক্যানাইন আছে, প্রিমোলার আছে, মোলার আছে, হ্যাঁ। আচ্ছা, মানুষের দাঁতকে বলা হচ্ছে ডাইপোডন্ট, না হলে থ্যাকোডন্ট, না হলে হচ্ছে হ্যাটেরোডন্ট। কেন বলা হচ্ছে ডাইপোডন্ট? মানে হচ্ছে মানুষের দাঁত হচ্ছে কি দুইবার উঠে না, হ্যাঁ, এর জন্য হচ্ছে কি সেটা হচ্ছে ডাইপোডন্ট।
তারপর হচ্ছে থ্যাকোডন্ট মানে কি, অর্থাৎ সেটা তোমার হচ্ছে চলের সাথে তো দাঁতগুলো হচ্ছে আটকানো থাকে, এই জন্য হচ্ছে থ্যাকোডন্ট, ঠিক আছে। আর হেটারোডন্ট কি, 4 ধরনের দাঁত, হ্যাঁ সব, হেটার মানে বিষম, ঠিক আছে, এর জন্য বলা হচ্ছে হেটারোডন্ট। তো প্রাপ্তবয়স্ক মানুষের ক্ষেত্রে তোমরা যে সংকেতটা শিখবা হচ্ছে দন্ত সংকেত, সেটা হচ্ছে দাঁতের ক্ষেত্রে সংকেত, হ্যাঁ সেটা হচ্ছে তোমার আইসিপিএম। আইসিপিএম আমরা কিভাবে শিখবো, 21 23 আইসিপিএম। আচ্ছা, আই তো হচ্ছে কি ইনসিসাস, সি তো হচ্ছে ক্যানাইন, ফি তো হচ্ছে প্রিমোলার, এম তো হচ্ছে মোলার, ঠিক আছে। তো হচ্ছে আমাদের যদি এটা হচ্ছে কি তোমার হচ্ছে দাঁতের হচ্ছে যে কি এনামেলটা হয়, তো দেখো এখানে তোমার এ পাশটা হচ্ছে যে কি তোমার ইনসিসার হচ্ছে এ পাশে কতগুলো আছে, 2টা, হ্যাঁ উপরের অংশে হচ্ছে 2টা আছে, আবার এ পাশে 2টা আছে, তো 4টা। তারপর হচ্ছে দেখো তোমার হচ্ছে ক্যানাইন হচ্ছে এ পাশে একটা আছে, আবার হচ্ছে এ পাশে একটা আছে, ঠিক আছে। এখানকার উপরের হিসাবটা হচ্ছে এক পাশে হচ্ছে হিসাব করতেছি, উপরের এক পাশে হিসাব করতেছি। তাহলে এক্ষেত্রে দেখো 2 এ 3 কত, 3 5 হচ্ছে কত, 8টা হচ্ছে এক পাশে তোমার উপরের অংশে, হ্যাঁ উপরের চোয়ালের হচ্ছে এক পাশে যদি 8টা হয়, তাহলে এ পাশে তো 8টা, তাহলে কত হচ্ছে 2 হচ্ছে তাহলে কত 16টা, নিচেও কি এরকম হচ্ছে কি 16টা থাকতেছে। তো প্রাপ্তবয়স্ক হচ্ছে আমরা কতটি দেখতেছি, 32টি, বুঝছো কিনা বিষয়টা। এবং যারা হচ্ছে শিশু, হ্যাঁ শিশুদের ক্ষেত্রে হচ্ছে তোমার হচ্ছে দাঁতের সংখ্যা হচ্ছে 28টি দেখা যায়, বা হচ্ছে 20টি দেখা যায়, ঠিক আছে, কোন কোন বইতে 20টি দেওয়া আছে। তো এখন আমরা সে সংকেতটাও শিখবো, শিখে রাখবো। দেখো শিশুদের ক্ষেত্রে এটা হচ্ছে প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে, হ্যাঁ এটা হচ্ছে প্রাপ্তবয়স্ক, আর শিশুদের ক্ষেত্রে হচ্ছে যে যেটা শিখে রাখবো, এটা শিখার একটা হচ্ছে মেইন কারণ আছে। মেইন কারণটা হচ্ছে এখান থেকে হচ্ছে কি পরীক্ষাতে এমসিকিউ আসতে দেখা যায়, ঠিক আছে। খেয়াল করো এখানে আমরা কি শিখবো, 2102 শিখবো, 2102 মানে কি, দেখো এখানে খেয়াল করো, এখানে হচ্ছে কি প্রিমোলার যেটা আছে সেটা হচ্ছে যে কি তোমার প্রিমোলার কিন্তু শিশুদের ক্ষেত্রে হচ্ছে থাকতেছে না, শিশুদের ক্ষেত্রে কোন দাঁত থাকে না, প্রিমোলার থাকে না, এটা হচ্ছে পরীক্ষাতে আসে। তাহলে আমরা যেটা হচ্ছে সংকেতটা শিখি যে আইসিপিএম, তাহলে হচ্ছে 2102, হ্যাঁ এভাবে শিখবো। তাহলে হচ্ছে ইনসিসর 2টা, ক্যানাইন একটা, তারপর হচ্ছে যে কি তোমার প্রিমোলার হচ্ছে শিশুদের ক্ষেত্রে থাকতেছে না, বুঝছো কিনা। তো আমরা হচ্ছে এই দুটো সংকেত শিখে রাখবো, এই দুটো সংকেত থেকে হচ্ছে পরীক্ষা আসে যে হচ্ছে তোমার হচ্ছে ক্যানাইনের সংখ্যা কত, হ্যাঁ তারপর হচ্ছে প্রিমোলার সংখ্যা কত, এভাবে আসতে দেখা যায়। তবে শিশুদের ক্ষেত্রে হচ্ছে প্রিমোলারটা থাকে না, প্রিমোলার দাঁত যেটা সেটা থাকে না, এটা হচ্ছে বিষয়টা ক্লিয়ার। আচ্ছা, তারপর হচ্ছে আমরা শিখবো তোমার হচ্ছে আমরা দাঁত নিয়ে বলছি, এখন আমরা বলবো তোমার জিহ্বা নিয়ে বলবো। জিহ্বার ক্ষেত্রে যেটা হয়, হ্যাঁ জিহ্বার ক্ষেত্রে হচ্ছে জিহ্বা কি থাকবে, স্বাদ কুড়ি থাকবে, স্বাদ গ্রহণের জন্য। তো হচ্ছে তোমার স্বাদটা হতে পারে তোমার জিহ্বার মধ্যে হচ্ছে তোমার লবণ মানে হচ্ছে নোনতা স্বাদ গ্রহণের জন্য স্বাদকুড়ি থাকে, হ্যাঁ তারপর হচ্ছে মিষ্টি স্বাদ গ্রহণের জন্য স্বাদকুড়ি থাকবে। কিন্তু হ্যাঁ আমরা যে তোমার ঝাল জাতীয় খাবার খাই, হ্যাঁ তো ঝাল জাতীয় খাবারের জন্য আসলে কোনো স্বাদকুড়ি থাকে না, মূলত হচ্ছে তোমার হচ্ছে জিহ্বার মধ্যে একটা জ্বালা সৃষ্টি হয়, হ্যাঁ জাল জাতীয় খাবার খেলে, এই জন্য হচ্ছে সেখানে জ্বালা সৃষ্টি হয় মূলত জাল জাতীয় খাবার খেলে, কিন্তু স্বাদকুড়ি জাল জাতীয় খাবার জন্য থাকে না, এটা হচ্ছে একটু ক্লিয়ার রাখতে হবে। তো জিহ্বার মধ্যে হচ্ছে এটা যদি হয় তোমার হচ্ছে জিহ্বা, হ্যাঁ এটা যদি হয় জিহ্বা, তো আমরা একটা বিষয় শিখবো, নেমনিক শিখবো হচ্ছে মিলতি, হ্যাঁ মিলতি, আচ্ছা মিতে কি, মিতে হচ্ছে মিষ্টতা, এটা কোথায় হয়, এটা হচ্ছে মিষ্টতা আমরা অনুভূত করি জিহ্বার হচ্ছে অগ্রপথে, হ্যাঁ আচ্ছা। তারপর হচ্ছে লত হচ্ছে কি লবণাক্ততা বা নোনতা, লবণাক্ত, আচ্ছা এটা হচ্ছে আমরা অগ্রপথের হচ্ছে দুই পাশে অবস্থা মানে হচ্ছে এই স্বাদটা আমরা অনুভব করি, এখানে স্বাদকুড়ি থাকে, ঠিক আছে। আচ্ছা তারপর অম্লতা মানে কি টক, হ্যাঁ অম্লতা হচ্ছে তোমার এই যে পশ্চাৎ অংশ হচ্ছে দুই পাশে হচ্ছে এই ধরনের স্বাদ গ্রহণের জন্য স্বাদকুড়ি থাকে। এবং তিতে মানে কি তিক্ততা হচ্ছে কি পশ্চাৎ অংশ থাকতেছে, তিক্ততা জিহ্বার পশ্চাৎ অংশ হচ্ছে আমরা এমন স্বাদ হচ্ছে অনুভব করি, হ্যাঁ এখানে হচ্ছে ওই স্বাদ গ্রহণের জন্য তিক্ততা স্বাদ গ্রহণের জন্য স্বাদকুড়ি থাকে, বুঝছো কিনা। তো এ ছিল হচ্ছে তোমার হচ্ছে জিহ্বা নিয়ে আলোচনা। তারপর হচ্ছে এখন মুখগহ্বরে হচ্ছে যেহেতু হচ্ছে লালা গ্রন্থিও থাকে, হ্যাঁ তা আমরা ওইটা সম্পর্কে জেনে রাখবো। দেখো
লালা গ্রন্থির ক্ষেত্রে হচ্ছে 3 জোড়া লালা গ্রন্থি থাকে। লালা গ্রন্থি, লালা গ্রন্থি কত? 3 জোড়া। আচ্ছা, তো লালা গ্রন্থিগুলো হচ্ছে একটা হচ্ছে প্যারোটিড, হ্যাঁ প্যারোটিড লালা গ্রন্থিটা কিসে, যেটা হচ্ছে তোমার হচ্ছে কানের নিচে অবস্থান করতেছে, ঠিক আছে, কানের নিচে। তারপর হচ্ছে যে কি তোমার সাবম্যান্ডিবুলার থাকতেছে, হ্যাঁ তারপর হচ্ছে তোমার সাবলিঙ্গুয়াল, সাবম্যান্ডিবুলার কোথায় অবস্থান করতে? চোয়ালের নিচে, হ্যাঁ সাবমানির নিচে, তো চোয়ালের নিচে অবস্থান করতেছে। আচ্ছা, তো ম্যান্ডিবুলার তোমার হচ্ছে ম্যান্ডিবুলার নিচে, তাহলে সাবম্যান্ডিবুলার মানে কি? চোয়ালের নিচে অবস্থান করতেছে। তারপর সাবলিঙ্গুয়াল, সাবলিঙ্গুয়াল মানে কি? জিহ্বার নিচে অবস্থান করলে সেটা হচ্ছে সাবলিঙ্গুয়াল। তো হচ্ছে আমরা 3 জোড়া পাচ্ছি, তাহলে আমরা লিখি প্যারোটিড, প্যারোটিড, হ্যাঁ এটা কানের নিচে, সাবম্যান্ডিবুলার, সাবম্যান্ডিবুলার। তারপর হচ্ছে তোমার থাকতেছে হচ্ছে সাবলিঙ্গুয়াল, সাবলিঙ্গুয়াল। আচ্ছা, এই লালা গ্রন্থিগুলো থাকতেছে। তো প্যারোটিডের মধ্যে একটা বিষয় মনে রাখবো, তোমার হচ্ছে এই যে আমাদের প্যারোটিড হচ্ছে সবচেয়ে বড় লালা গ্রন্থি, হ্যাঁ এবং প্যারোটিডে হচ্ছে কি ভাইরাস দ্বারা হচ্ছে আক্রমণের ফলে সেখানে হচ্ছে মামস হয়ে থাকে, হ্যাঁ মামসের দ্বারা হচ্ছে যে রোগটা, হ্যাঁ সেটা প্যারোটিডে হয়ে থাকে, সেখানে ভাইরাসের আক্রমণের কারণে, হ্যাঁ এ হচ্ছে তোমার হচ্ছে বা হচ্ছে সংক্রমণের কারণে এটা হয়, এটা মনে রাখবো এখান থেকে। তো এখন লালা গ্রন্থি থেকে তোমার হচ্ছে যে লালারস খরিত হয়, এই লালারসের মধ্যে টায়ালিন এবং মল্টোজ থাকে, ঠিক আছে, এনজাইম থাকে। এছাড়াও তোমার থাকতে পারে বাইকার্বনেট। বাইকার্বনেটের কাজ কি? বাইকার্বনেটের কাজ হচ্ছে তোমার দাঁতের এনামেলকে, হ্যাঁ ক্ষয় থেকে রক্ষা করা। এবং তোমার লালারসের মধ্যে থাকতে পারে হচ্ছে তোমার লাইসোজাইম থাকে। ওই লাইসোজাইমের কাজ কি? ব্যাকটেরিয়াকে ধ্বংস করে দেওয়া। এছাড়া আমরা জানি আমরা অশ্রুজল বা চোখের জলও কিন্তু লাইসোজাইম থাকে, মোটামুটি এটা জেনে রাখি, ঠিক আছে। এখন আসো আমরা এখন হচ্ছে কি মুখগহ্বর হচ্ছে যান্ত্রিক পরিপাক সম্পর্কে হচ্ছে একটা বেসিক ক্লিয়ার পাইছি, যে কোনগুলো অংশগ্রহণ করতেছে, ওই যেগুলো অংশগ্রহণ করতেছে ওগুলো সম্পর্কে আমরা একটা ইন ডিটেইলস হচ্ছে ধারণা পাইছি। এখন আমরা আসো মূল টপিকে চলে যাই, যে হচ্ছে যান্ত্রিক পরিপাক। আমরা দেখছি যে হচ্ছে আমাদের যে দাঁতগুলো থাকতেছে, 4 ধরনের দাঁত থাকে, ওই দাঁতগুলো কি করে? তোমার হচ্ছে খাদ্যকে ছোট ছোট টুকরায় পরিণত করে, ঠিক আছে। তারপরে আমাদের যে জিহ্বা রয়েছে, ওই জিহ্বার হচ্ছে বিভিন্ন স্বাদের বিভিন্ন হচ্ছে কি স্বাদকুড়ি থাকে স্বাদের জন্য। তারপর হচ্ছে আমরা দেখতে পাচ্ছিলাম যে আমাদের যে তোমার লালা গ্রন্থি আছে, তো লালা গ্রন্থি থেকে লালা রস খরিত হয়, হ্যাঁ তো লালা রসে আছে তোমার হচ্ছে কি আছে? টায়ালিন এবং হচ্ছে মল্টেজ আছে, হ্যাঁ টায়ালিন এবং মল্টেজ নামক এনজাইম আছে। আচ্ছা, তো যখন আমরা দাঁত দ্বারা হচ্ছে এগুলো ছোট ছোট টুকরা করবো, জিহ্বার যে লালা রস আছে ওইগুলো যখন মিশ্রিত করব, হ্যাঁ তো মিশ্রিত করার পর তারপর হচ্ছে সেখানে রাসায়নিক পরিপাকটা ঘটবে। আচ্ছা, এই যে আমরা হচ্ছে যে তোমার হচ্ছে আচ্ছা আমরা রাসায়নিক পরিপাকটা দেখি। রাসায়নিক পরিপাক হচ্ছে, আমি একটা কথা বলি যে মুখগহ্বরে তোমার শুধুমাত্র শর্করা জাতীয় তোমার হচ্ছে খাদ্যের পরিপাক ঘটে, শর্করা জাতীয় খাদ্যের পরিপাক ঘটে, অন্যগুলো ঘটবে না। কারণ কি? কারণ হচ্ছে অন্যগুলোর জন্য হচ্ছে পরিপাককারী এনজাইম তো থাকে না, থাকে শুধুমাত্র এখানে কি টায়ালিন এবং মল্টেজ থাকে, যা হচ্ছে শর্করা পরিপাককারী এনজাইম। ভাই আগে থেকে দেখা যাচ্ছে যে অ্যামাইলোলাইটিক এনজাইমের মধ্যে হচ্ছে এটা যে শর্করা জাতীয় এনজাইমগুলো কি, এর জন্য হচ্ছে আগে থেকে বলে রাখছি। যেহেতু হচ্ছে আমাদের মুখগহ্বরে হচ্ছে আমিষের পরিপাকের জন্য হচ্ছে কোনো এনজাইম থাকতেছে না, এই জন্য হচ্ছে আমিষ বলো লিপিড বলো কোনোটারই পরিপাক ঘটবে না, শুধুমাত্র হচ্ছে ঘটবে শর্করা জাতীয় খাদ্যের পরিপাক। আচ্ছা, তো দেখো আমরা যখন যান্ত্রিক পরিপাকটা সম্পূর্ণ হবে তখন হচ্ছে আমরা এখন শর্করা জাতীয় রাসায়নিক পরিপাকের বিষয়টা আসবে আর কি। দেখো শর্করা, হ্যাঁ তো শর্করা জাতীয় খাদ্য হচ্ছে যেমন যে টায়ালিনের উপস্থিতি সেটা কি হচ্ছে? সেটা হচ্ছে তোমার মল্টোজ। এই মল্টোজটা হচ্ছে আবার হচ্ছে মল্টেজের উপস্থিতিতে, কিসের উপস্থিতিতে? মল্টেজ নামক এনজাইমের উপস্থিতিতে এটা হচ্ছে গ্লুকোজে পরিণত হচ্ছে। বিষয়টা ক্লিয়ার কিনা? তো এতটুকু হচ্ছে তোমার হচ্ছে শর্করা জাতীয় হচ্ছে খাদ্যের হচ্ছে পরিপাক ঘটে। আচ্ছা, তাহলে হচ্ছে আমরা কি মুখগহ্বরে খাদ্যের পরিপাক সম্পর্কে ক্লিয়ার, যে যান্ত্রিক পরিপাক কিভাবে হচ্ছে, কিভাবে রাসায়নিক পরিপাকটা হচ্ছে। এখন হচ্ছে আমরা পাকস্থলীর গঠন এবং এর পরিপাক সম্পর্কে জানবো। আচ্ছা, এখানে একটা কথা বলি, যে মোটামুটি এমসিকিউ এসে থাকে হচ্ছে তোমার মুখগহ্বরে হচ্ছে প্রতিদিন হচ্ছে তোমার 1200 থেকে 1500 ml হচ্ছে লালা খরিত হচ্ছে, এবং লালা রসের মধ্যে তোমার পানির পরিমাণ হচ্ছে 19 তোমার হচ্ছে কত 95 দশমিক তোমার হচ্ছে
95.5 হ্যাঁ থেকে 99.5 হচ্ছে তোমার হচ্ছে পিএইচ, না সরি পিএইচ না, পানির পরিমাণ, এতটুকু হচ্ছে কি পানির পরিমাণ। এবং লাল রসুন হচ্ছে পিএইচ এর মান কত, পিএইচ এর মান হচ্ছে তোমার 6.2 থেকে 7.4, এতটুকু হচ্ছে লাল রসের পিএইচ এর পরিমাণ। মোটামুটি এগুলো এমসিকিউতে আসতে দেখা যায়। আচ্ছা, এখন আমরা পাকস্থলীর হচ্ছে গঠন এবং পরিপাক সম্পর্কে জানবো। পাকস্থলীর হচ্ছে গঠনটা আমরা আগে দেখি। কালার ডিস্টার্ব করতেছে, তো দেখি তোমার পাকস্থলীর হচ্ছে গঠনটা দেখি। এটা হচ্ছে মনে করো আমার পাকস্থলী। এখন পাকস্থলীর মধ্যে তুমি দেখবা তোমার হচ্ছে এখানে উপরের দিকে যেটা থাকতেছে, হ্যাঁ এখান থেকে তো হচ্ছে একটা অন্ননালী আসতেছে না উপর থেকে, এটা অন্ননালী। অন্ননালী যখন আসে তো পাকস্থলীর উপরে অন্ননালীর দিকে একটা স্পিংটার থাকে, সেটা হচ্ছে কার্ডিয়াক স্পিংটার। কার্ডিয়াক স্পিংটার, স্পিংটার। আচ্ছা, এটা হচ্ছে গম্বুজের মধ্যে যে অংশটা থাকতেছে এটা হচ্ছে ফান্গাস। হ্যাঁ, আর এখানে ছোট বড় বাঁক থাকবে, হ্যাঁ ছোট বাঁক বড় বাঁক থাকতেছে, আর এখানে থাকতেছে হচ্ছে তোমার তোমার এখানে একটা স্পিংটার থাকে, হ্যাঁ স্পিংটার থাকে। এটার নাম কি, এটা হচ্ছে তোমার পাইলোরাস স্পিংটার। পাইলোরাস, পাইলোরাস স্পিংটার। এখন এগুলোর কাজ কি, এগুলো যেমন হচ্ছে কার্ডিয়াক স্পিংটার কি করে, অন্ননালী থেকে যে খাবারটা আসবে ও খাবারগুলো হচ্ছে প্রবেশে হচ্ছে নিয়ন্ত্রণ করতেছে কার্ডিয়াক স্পিংটার। আর পাইলোরাস স্পিংটার হচ্ছে যেহেতু হচ্ছে ডিওডানামের আগে থাকতেছে, তো ডিওডানামের মধ্যে খাবারের প্রবেশটা নিয়ন্ত্রণ করতেছে পাইলোরাস স্পিংটার। বুঝছো কিনা বিষয়টা? আচ্ছা, এখন পাকস্থলীতে আমরা এর সবচেয়ে ভেতরের স্তরের নাম হচ্ছে তোমার মিউকোসা স্তর থাকবে, যেখান থেকে মিউকাস খরিত হয়। এবং ভিতরের মিউকাস অংশে তোমার কি থাকবে, গ্যাস্ট্রিক গ্রন্থি থাকবে, যেখান থেকে গ্যাস্ট্রিক জুস খরিত হয়। পাকস্থলীতে আমরা 4 ধরনের কোষ দেখব। প্রথম যে কোষটা দেখব সেটা হচ্ছে প্যারাইটাল বা প্যারাইটাল কোষ দেখব, যেখান থেকে হাইড্রোক্লোরিক অ্যাসিড জাতীয় পদার্থ খরিত হয়, অর্থাৎ অ্যাসিডটা খরিত হচ্ছে। তারপর হচ্ছে আমরা দেখব মিউকাস কোষ দেখব, যেখান থেকে মিউকাস খরিত হয়। ঠিক আছে, তারপর আমরা এটা জাইমোজেনিক বা হচ্ছে তোমার চিপ কোষ দেখব, যেখান থেকে তোমার প্যাপসিন বা হচ্ছে প্যাপসিনোজেন বা হচ্ছে রেনিন খরিত হচ্ছে। ঠিক আছে, তো এই কোষগুলো আমরা মনে রাখবো। এখন এবং পাকস্থলীতে দেখবা হচ্ছে তোমার মসৃণ হচ্ছে 3 ধরনের পেশি দেখা যায়, ওইগুলো হচ্ছে কি করে, যান্ত্রিক পরিপাকে হচ্ছে সাহায্য করতেছে। এখন আমরা পাকস্থলীর গঠন সম্পর্কে যেহেতু ক্লিয়ার, আমরা এখন হচ্ছে শিখবো পাকস্থলীর পরিপাক। পরিপাকটা হচ্ছে 2 ধরনের করতেছে। পরিপাক, পাকস্থলীর পরিপাকের ক্ষেত্রে হচ্ছে প্রথমত যান্ত্রিক পরিপাক হচ্ছে, যান্ত্রিক পরিপাক। যান্ত্রিক পরিপাকে কি হচ্ছে, যখন হচ্ছে খাবারটা হচ্ছে মুখে খাওয়ার পরে হচ্ছে তোমার সর্ব জাতীয় খাবার পরিপাক হচ্ছে, আমিষ জাতীয় খাবার পরিপাক হচ্ছে না। পাকস্থলীতে তোমার হচ্ছে আমিষ জাতীয় খাদ্যের পরিপাক হচ্ছে, পাশাপাশি হচ্ছে আরেকটা হচ্ছে লিপিড জাতীয় খাবারের সামান্য পরিপাক হচ্ছে। ঠিক আছে, আচ্ছা। তো যান্ত্রিক পরিপাকটা কিভাবে হচ্ছে পাকস্থলীতে, যখন খাবারটা আসলো, হ্যাঁ তারপর হচ্ছে ছোট ছোট টুকরা হয়ে মুখগহ্বর থেকে যখন আসলো, আসার পর হচ্ছে এক্ষেত্রে এখানে যে মসৃণ যে 3টা পেশির স্তর দেখা যায়, এগুলো হচ্ছে সংকোচন প্রসারণের মাধ্যমে খাবারকে কি করে আরো ছোট ছোট টুকরায় পরিণত করে। হ্যাঁ, তারপর হচ্ছে তোমার ছোট ছোট টুকরায় পরিণত করে, অর্থাৎ হচ্ছে পেস্ট ছোট ছোট টুকরায় পরিণত করবে। ঠিক আছে, তো ছোট ছোট যখন হচ্ছে টুকরা পরিণত করবে, তোমার হচ্ছে মসৃণ, হ্যাঁ মসৃণ পেশি 3টে স্তর থাকবে, মসৃণ পেশি 3টি স্তর। এই স্তরগুলোতে তারা হচ্ছে খাবারটা ছোট ছোট টুকরায় পরিণত করে, এটা হচ্ছে তার যান্ত্রিক পরিপাক। এখন রাসায়নিক পরিপাকটা কি হচ্ছে তার, রাসায়নিক পরিপাক। রাসায়নিক পরিপাকের ক্ষেত্রে খেয়াল করো, তোমার আমি বলছিলাম যে তোমার হচ্ছে পাকস্থলীর হচ্ছে মিউকোসা স্তরে তোমার হচ্ছে গ্যাস্ট্রিক গ্রন্থি থাকে, এখান থেকে গ্যাস্ট্রিক রস বা জুস খরিত হচ্ছে। হ্যাঁ, আচ্ছা, তো গ্যাস্ট্রিক জুস যখন খরিত হচ্ছে, এছাড়া পাকস্থলীতে প্যারাইটাল নামক কোষ থাকে, যেখান থেকে হাইড্রোক্লোরিক অ্যাসিড খরিত হচ্ছে, এবং সেখানে সিক কোষ বা জাইমোজেনিক কোষ থাকে, যেখান থেকে খরিত হচ্ছে প্যাপসিনোজেন বা রেনিন। ঠিক আছে, এই যে তোমার হচ্ছে রেনিনটা হচ্ছে আসলে প্রথমত এগুলো হচ্ছে প্রোরেনিন এবং হচ্ছে প্যাপসিনোজেন হিসেবে খরিত, অর্থাৎ নিষ্ক্রিয় হিসেবে এনজাইমগুলো খরিত হয়। যখন প্যারাইটাল কোষ থেকে যখন হাইড্রোক্লোরিক অ্যাসিডটা খরিত হচ্ছে, হ্যাঁ তখন হচ্ছে সেখানে হচ্ছে এই হাইড্রোক্লোরিক অ্যাসিডগুলো কি করে, হাইড্রোক্লোরিক অ্যাসিডটা হচ্ছে তোমার
তোমার পেপসিনোজেন এবং প্রোলানিনকে তোমার সক্রিয় করে, অর্থাৎ এগুলোকে কি করে, হাইড্রোক্লোরিক অ্যাসিড পেপসিনোজেনকে, হ্যাঁ পেপসিনোজেনকে সক্রিয় করে, হ্যাঁ মানে কি, অর্থাৎ পেপসিনে পরিণত করে হাইড্রোক্লোরিক অ্যাসিডটা, পেপসিন। এবং হচ্ছে তোমার হচ্ছে প্রোলানিনকে, হ্যাঁ প্রোলানিনকে কি করতেছে, হাইড্রোক্লোরিক অ্যাসিড সেটা রেনিনে পরিণত করতেছে, বুঝছো কিনা? আচ্ছা, তো যখন হচ্ছে বিষয়টা হচ্ছে, এবং হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড শুধু এগুলাই করতেছে না, এছাড়া সে কি করে ব্যাকটেরিয়া যাতে হচ্ছে আসতে না পারে, ব্যাকটেরিয়াকে মোটামুটি ধ্বংস করতে পারতেছে। এবং আমার হচ্ছে একটা কোশ্চেন মোটামুটি পরীক্ষাতে আসে যে হচ্ছে পাকস্থলী যেহেতু হচ্ছে সে নিজে তো একটা হচ্ছে পেশি, তো পেশি মানে অবশ্যই সেখানে অবশ্যই তোমার হচ্ছে সেখানে অবশ্যই কি থাকবে, প্রোটিন থাকবে, তো সে কেন নিজে পরিপাক হচ্ছে না, বিষয়টা হচ্ছে তোমার পাকস্থলী থেকে যেহেতু পেপসিনোজেন এবং প্রোলানিন খরিত হচ্ছে, এই দুটো হচ্ছে নিষ্ক্রিয়, হ্যাঁ। আর সেকেন্ড হচ্ছে একটা ফ্যাক্টরটা হচ্ছে এখানে হচ্ছে ঘনসন্নিবেশিত কোষ থাকবে, ঠিক আছে, এবং মিউকোসা নামক হচ্ছে স্তর থাকে, মিউকোসা স্তর থেকে হচ্ছে মিউকাস খরিত হয়, যা হচ্ছে পাকস্থলীর প্রাচীরকে কি করতে দেয় না, পরিপাক করতে দেয় না। এ হচ্ছে তোমার হচ্ছে পাকস্থলী কেন পরিপাক হয় না, এটা হচ্ছে এটা লজিক। তারপর হচ্ছে এর যেমন হচ্ছে পেপসিন রানিটা ঘরিত মানে হচ্ছে পরিণত করতেছে, তাহলে এটা সক্রিয় হচ্ছে। এখন খাবারটা যখন আমিষ জাতীয় খাবারটা আসবে, তো আমিষ জাতীয় হচ্ছে খাবারটা কি হচ্ছে দেখো, আমিষ যখন আসতেছে, হ্যাঁ আমিষ আসলো আর হচ্ছে এখানে সক্রিয় হচ্ছে পেপসিন আছে, আমিষের উপর সেটা ক্রিয়া করবে। এই পেপসিনটা যখন আমিষের উপর ক্রিয়া করে তখন সেখানে প্রোটিয়াস হচ্ছে পরিণত হবে, প্রোটিয়াসে পরিণত হচ্ছে, এবং হচ্ছে প্লাস হচ্ছে পেপটোলে পরিণত হচ্ছে। এখন আমরা জানি হচ্ছে দুধের মধ্যে হচ্ছে এক ধরনের প্রোটিন থাকে, সেটা হচ্ছে ক্যাসিন নামক হচ্ছে প্রোটিন থাকে। এই প্রোটিনটা হচ্ছে তোমার কি হচ্ছে, এই প্রোটিনটা হচ্ছে রেনিনের উপস্থিতিতে তোমার হচ্ছে প্যারাক্যাসিনে পরিণত হচ্ছে। এই প্যারাক্যাসিনটা হচ্ছে তোমার আবার কি হচ্ছে, প্যারাক্যাসিনটা হচ্ছে ওই পেপসিনের উপস্থিতিতে সেটা হচ্ছে আবার পেপটোলে পরিণত হয়ে যাচ্ছে। পেপসিনের উপস্থিতিতে কি হচ্ছে, আবার পেপটোলে পরিণত হয়ে যাচ্ছে। এ ছিল হচ্ছে তোমার আমিষের পরিপাক। আমরা হচ্ছে এছাড়া হচ্ছে লিপিডের সামান্য পরিপাক দেখতে পাই, যেমন হচ্ছে সেটা তোমার হচ্ছে মাখন বা হচ্ছে চর্বি জাতীয় যে খাবারগুলো খাবা, ঠিক আছে, তো সেক্ষেত্রে হচ্ছে আচ্ছা এটা হচ্ছে কি প্রোটিনের পরিপাক, প্রোটিন, আর এটা হচ্ছে এখন কি হবে, লিপিড। আচ্ছা মাখনটা হচ্ছে তোমার গ্যাস্ট্রিক, যেহেতু হচ্ছে গ্যাস্ট্রিক তোমার পাকস্থলীতে করতেছে, এজন্য আমরা কি বলবো, গ্যাস্ট্রিক হচ্ছে লাইপেজ। আমরা শুরুতে আলোচনা করছি যে লাইপেজ হচ্ছে এক প্রকার লাইপোলাইটিক এনজাইম, এটা লিপিডের উপর কাজ করে। তো যেহেতু মাখন হচ্ছে এক প্রকার লিপিড চর্বি জাতীয় পদার্থ, তাই হচ্ছে এখানে গ্যাস্ট্রিক লাইপেজটা হচ্ছে মাখনের উপর কাজ করে, সেখানে হচ্ছে ফ্যাটি অ্যাসিড প্লাস হচ্ছে গ্লিসারল পরিণত করতেছে, প্লাস হচ্ছে গ্লিসারল। এর হচ্ছে তোমার হচ্ছে তোমার রাসায়নিক পরিপাক হচ্ছে তোমার পাকস্থলীতে কিভাবে ঘটতেছে, বিষয়টা হচ্ছে এটা। এখন পাকস্থলীতে হচ্ছে কিছু হচ্ছে হেলিকোব্যাক্টর নামক হচ্ছে পাইলোরি কারণে, হচ্ছে পাকস্থলীতে তোমার গ্যাস্ট্রিক আলসারটা দেখা যায়, হ্যাঁ ওই ব্যাকটেরিয়ার আক্রমণে। আচ্ছা লিখে দিই যে হেলিকোব্যাক্টর নামক হচ্ছে পাইলোরি নামক হচ্ছে এক ধরনের ব্যাকটেরিয়া থাকে, এই ব্যাকটেরিয়ার কারণে মূলত তোমার পাকস্থলীতে গ্যাস্ট্রিক আলসারটা হয়। তো আজকে ছিল হচ্ছে তোমার পাকস্থলীর গঠন এবং পরিপাক কি, শোষণ কি, এবং তোমার হচ্ছে মুখগহ্বরের হচ্ছে খাদ্যের পরিপাক কি, এগুলো সম্পর্কে হচ্ছে আলোচনা। তো আজকে এ পর্যন্তই, সবাইকে অসংখ্য ধন্যবাদ, আল্লাহ হাফেজ।